রাষ্ট্রকল্প লাইব্রেরি অনেক দিনের ওরা নির্জীব অবস্থায় ছিল। এটা অভ্যুত্থানের আগে আমরা স্টেট মিশন এই শব্দের বাংলা অনুবাদ হিসাবে ছাত্রশক্তি, গণতান্ত্রিক ছাত্রশক্তি যেটা ছিল আগে, সেটার একটা সহযোগী বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান হিসেবে এটা শুরু করা হয়েছিল এবং যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক চিন্তা এবং দর্শন সম্বন্ধে বোঝাপড়া তৈরি হয়, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক উদ্যোগের মতোই এই উদ্যোগও পিছিয়ে পড়েছিল, তারা আজকে আয়োজন করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসেই রাজনৈতিক শিক্ষা এবং রাজনৈতিক পরিষদ তৈরির যে লড়াই আমরা শুরু করেছিলাম এক সময়, সেই লড়াইটা চালু রাখা উচিত। পথ ভাগ হয়ে গিয়েছে। আমরা যেই রাজনৈতিক দল মানুষের স্বপ্ন ছিল, সেই রাজনৈতিক দল একটা ভুল পদক্ষেপ নিয়েছে। সেই ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আমি সেটার সাথে নেই। আর গণ অভ্যুত্থানের সময়ে যেই সময়টা ছিল, সেই সময়টা এর আগেও যখন আমার কাজের ধরন ছিল বুদ্ধিবৃত্তিকভাবে এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে একটা ক্ষেত্র প্রস্তুত করা, সেই ক্ষেত্র হয়তো প্রস্তুত করতে পেরেছি বা কিছুটা কাজ করতে পারছি। কিন্তু এখন আমাদের জন্য যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সামনের দিনগুলোকে দেখতে পারা এবং সামনের দিনগুলো দেখার জন্য অতীত দেখা গুরুত্বপূর্ণ। আজকে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন গণভোটের জন্য সবাইকে বলছে এবং রাষ্ট্রের পুনর্গঠনের কথা বলছে, কিন্তু আমি একটু ইতিহাসের দিকে ফেরত যেতে চাই। আমাদের এই বাংলাদেশ শুধুমাত্র রাষ্ট্রের প্রশ্ন বা রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা যে সমাজে বসবাস করি, বাঙালির যদি বলি, অথবা আরো একটু স্পেসিফাই করে বললে বাঙালি মুসলমানের সমাজ, এবং বাঙালি মুসলমানের সাথে সাথে বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, এই সবগুলো সমাজের সম্মিলনে আমরা যে বাঙালি, এই যে আমরা জাতি হিসেবে দাঁড়ালাম, এই জাতি হিসেবে দাঁড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সংস্কার। কেন? কারণ আজকে বাঙালি এখানকার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো ছাত্র পড়তে আসে, শিক্ষার্থীরা পড়তে আসে, এই পড়তে আসার কারণ হচ্ছে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন, তারা অনেকগুলো সংস্কার উদ্যোগ নিয়েছিলেন বলে আজকে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটির কারণে আমাদের বাপদাদারা কিছুটা পড়াশোনার সুযোগ পেয়েছে, তারা কিছুটা পড়াশোনা করে আমাদেরকে পাঠানোর সামর্থ্য অর্জন করছে, আমরা পড়াশোনা করতেছি বা করেছি। তো এই যে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি, যেটা শেরেবাংলায় যে ফজলুল হকের মন্ত্রিত্বের সময় সবচেয়ে শক্তিশালীভাবে ধরা পড়ে, যদি আপনারা দেখেন, সেটা আপনার টেনেন্সির বিষয় হোক, কৃষকদের আপনার কর রেয়াতের বিষয় হোক, সেটা প্রাইমারি শিক্ষা বিষয় হোক, সেটা দোকান মালিকদের সমস্যা সমাধানের বিষয় হোক, সবগুলো জায়গায় যেখানে বাঙালি মুসলমান বিশেষ করে পিছিয়ে পড়েছিল, সেখানে তারা যে সংস্কারগুলো করেছিলেন, এই জন্য পাকিস্তান আন্দোলনের ভিতর দিয়ে পাকিস্তান রাষ্ট্র হয়েছে। আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম। সেই পূর্ব পাকিস্তানে সোহরাওয়ার্দী সাহেব হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি যখন সংস্কারের চেষ্টা করলেন, ওনার ক্ষমতা মেয়াদ যে এতটুকু কম, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্ষমতার যারা অংশীদার তারা সংস্কার বিরোধী ছিল। ফলে ওনাকে ইস্কান্দার মির্জা, যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার সলায় এবং ওনার চক্রান্ত, যেটাই বলেন, চক্রান্ত বেশি দিন টিকে না, চক্রান্ত খুবই খারাপ জিনিস।
উনিও পরে আইয়ুব খানের কাছে পরাজিত হয়েছেন। তো বিষয়টা হচ্ছে সোহরাওয়ার্দী যেখানে ফেল করছেন, শেরে বাংলায় কে ফজলুল হকও ফেল করতেন যদি না, এবং ফেল করছেনও, কিছু একটা দীর্ঘ সময় লাগছে তাকে এই কাজগুলো করতে, এবং পাকিস্তান হওয়ার পরে অনেক কিছু জিনিস সলিডভাবে আমরা পেয়েছি, বিশেষ করে টেনেন্সি অ্যাক্ট যেটা আমরা করতে পারছি। এর আগে থেকে চেষ্টাটা হয়েছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে, শেরে বাংলায় কে ফজলুল হককে যারা বিরোধিতা করেছিল তারা ছিল এখানকার যে ওই সময় সমাজপতি যারা ছিল, যারা আসলে ওই সময়ে জমিদার ছিল, হিন্দু মুসলিম নির্বিশেষে, শুধু হিন্দুরাই জমিদার ছিল না, মুসলিম জমিদাররাও মুসলিম স্বার্থের বিরুদ্ধে ছিল। এই কথাগুলো বলা দরকার, এই কথাগুলো বলা হয় না। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে এই সংস্কারের যে ইতিহাস, এই ইতিহাসের ভিতর দিয়ে আমরা কি পাইছি? শেরে বাংলাকে ফজলুল হক হোক, সোহরাওয়ার্দীর ব্যর্থ প্রচেষ্টা হোক, এর পরবর্তী বাংলাদেশ গঠনের পরে যারা চেষ্টা করছে কিছু কিছু সংস্কার, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি অনেকগুলো কাজ চেষ্টা করেছেন, সেগুলো ওনার শাহাদাতের কারণে হয়তো অনেক পিছিয়ে গেছে কিছুটা। আমরা আমরা যদিও সমালোচনা করি, হোসেন মোহাম্মদ এরশাদ কিছু কাজ করেছেন, কিন্তু আমরা বলতেছি যে এই যে সংস্কারের ধারাবাহিকতাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি দরকার ছিল, সেই সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি কি আমাদের হয়েছে? যদি অভ্যুত্থানের পরে যদি 1.5 বছর দেখেন, আমাদের কোনো সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি হয় না। মানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর গুটি কয়েকের কিছু, ইনক্লুডিং মি, ভালো কিছু পদ মিলেছে। কিছু লোক এখন একটু গাড়ি ঘোড়ায় ঘুরতে পারতেছে, কিছু লোক হচ্ছে একটু ভালো খেতে পারতেছে, ভালো থাকতে পারতেছে, কিন্তু কিছু লোকের জন্য গণ অভ্যুত্থানটা হয়নি। বরং গণ অভ্যুত্থানটা হয়েছিল একটা বৃহত্তর সমাজে যে যারা আন্ডার প্রিভিলেজ আছে, যারা বৈষম্যের শিকার ছিল, সেই বৈষম্য ইকোনমিক, সেই বৈষম্য রেশিয়াল হইতে পারে, রিলিজিয়াস হইতে পারে, সব ধরনের বৈষম্যের যারা শিকার ছিল, তারা কি উঠে দাঁড়াইতে পারছে? তারা যদি উঠে দাঁড়াইতে না পারে, তাহলে আমি মনে করি আমরা 100 বছর পিছিয়ে আছি। কারণ 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যে কাজ করে সফল হয়েছিলেন, একটা বৃহৎ পুশ দিতে পারছেন, বড় সড়ো পুশ দিতে পারছেন আমাদের আমাদের যে পলিটিক্যাল কমিউনিটি গড়ে তোলার জন্য। সেই বড় সড়ো পুশ আমরা এত রক্তারক্তির পরে, 2000 লাশের পরেও, 2000 কাছাকাছি শহীদ হওয়ার পরেও আমরা পারলাম। তো আমরা ব্যর্থ, এটা আমরা ধরে তারপরে আমরা সব বড় বড় বক্তৃতা দিতে হবে। আমাদের বক্তৃতা দেওয়াটা খুবই ভালো, বক্তৃতা সবাইটা দেওয়া উচিত, বক্তৃতা দেওয়াটা ভালো অভ্যাস, কিন্তু বক্তৃতা দেওয়ার আগে আমাদের আত্মসমালোচনা করা উচিত। আমি পার্সোনালি আজকে এই পোডিয়াম থেকে বলতে চাই যে আমি অন্তত বাংলাদেশের জনগণ যাদের জন্য চেষ্টা করেছি, আমরা অবশ্যই সৎভাবে সকল ধরনের চেষ্টা আমি করেছি, সেই ফিরিস্তি আমি এখানে দিব না। কিন্তু আমরা কেন ব্যর্থ হলাম সেই গল্পটা বলি, তারপরে আমি রাজনীতিতে কিছু কথা বলে শেষ করি। আমরা যখন এই গণঅভ্যুত্থান হলো, তখন আমার স্পষ্ট মনে পড়ে 3রা আগস্ট কথা ছিল যে লেখা হবে পয়লা, মানে 1 দফার হিসাবে 1 দফার ঘোষণা। একটা চক্রান্তকারী গোষ্ঠী চেয়েছিল যে 1 দফার ঘোষণা আগের রাত্রে হয়ে যাক, 2 তারিখ রাত্রে হয়ে যাক, কিন্তু আমরা এটা বললাম যে আমরা 3রা আগস্টে এটা সরাসরি প্রকাশ্যে শহীদ মিনারে হবে। শহীদ মিনারে ঘোষণার ভিতরে আপনারা জানেন যে হাসিনার পতনের ঘোষণা একমাত্র ঘোষণা ছিল, ঘোষণার 3টি অংশ ছিল। সেই ঘোষণা আমরা লিখেছি, আমরা যে উদ্দেশ্যে লিখেছি সেই উদ্দেশ্য কেন বাস্তবায়ন হয়নি সেটা বলে আমি শেষ করি। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পতন, এটা হচ্ছে ফার্স্ট। আপনার ক্লজ আকারে যদি ধরেন, এই দফারই ক্লজ হচ্ছে একটা, শেখ হাসিনার পতন হইল। আমরা বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটার অবস্থা কি আপনারা জানেন? সেই অবস্থার বিষয়ে একটু আগে মনির হায়দার ভাই বলছেন যে ব্যবস্থার যে অঙ্গগুলো আছে, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন সংসদ বিষয়ক যে বিভাগ, আপনার এই বিভাগগুলোর ভিতরে যে সামঞ্জস্য এবং ক্ষমতার ভারসাম্য, সেটার জন্য ওনারা চেষ্টা করছে। কিন্তু এটা কি নিছক অনেক কতগুলো দস্তা লেখার বিষয়, নাকি একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে যে চুক্তির বিষয়?
যদি চুক্তি হয়েই থাকে জুলাই সনদে, তাহলে কেন এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে দেখি? যদি চুক্তি হয়েই থাকে তাহলে অভ্যুত্থানে থেকে অ্যাপারেন্টলি যারা অভ্যুত্থানকে লিড দিয়েছেন তাদের নেতৃত্বে সংগঠন কেন জুলাই সনদে সাইন করেন? সে প্রশ্নগুলো আছে। কিন্তু আমি যেটা বলি যে পলিটিক্যাল, তারপরে আমাদের দাবি ছিল ওই সময় দফা যে পলিটিক্যাল সেটেলমেন্ট। পলিটিক্যাল সেটেলমেন্ট কি? এখন অনেকে বলে পলিটিক্যাল সেটেলমেন্ট কি, তারা বুঝতে পারে না, তারা দেখতে পারে না, তারা চুইতে পারে না। তো সেটা আমি মনে করি যে একটু সময় লাগে। কিন্তু আমি অনেকবার বলার চেষ্টা করেছি পলিটিক্যাল সেটেলমেন্ট হচ্ছে আপনি যেই পুরানো বন্দোবস্তর ভিতরে ছিলেন, ক্ষমতা কাঠামো একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর যদি আপনি দেখেন সম্পদের বন্টনের প্রশ্নটা কি বদলাইল? আমি প্রধানমন্ত্রী 10 বছর রাখলাম বা 15 বছর রাখলাম, সম্পদের বন্টনের ব্যবস্থা বদলাবে? আমি যদি বলি যে ক্ষমতা কাঠামো, আমি এই জন্য বলছি ক্ষমতা কাঠামোর প্রশ্নটা আমরা সলভ করতে পারলাম, সম্পদের বন্টনের প্রশ্নটা যদি আমরা সলভ না করি, যে কথা দিয়ে শুরু করেছি যে সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি, এটা সম্ভব হবে। গরিব থেকে যাবে, নিম্ন মধ্যবিত্ত থেকে যাবে। তাদেরকে কখনোই আপনি আবার মানে উপরে উঠতে আপনি সহযোগিতা করবেন, রাষ্ট্রের পলিসি নেই তাকে উপরে উঠতে সহযোগিতা করেন, সেই জিনিসটা হয়েছে। তারপরে আপনি যদি বলেন বিচারের প্রশ্নটা আজকে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি যে আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে। সুপ্রিম কোর্ট এখন থেকে মানে নিজেদের মতো করে আইন এবং বিচার পরিচালনা করতে পারবেন, নিজেদের বাজেট আছে, সবকিছু আছে। কিন্তু এটার মাধ্যমে কি মামলার জট কমে যাবে? তো আমি বলছি যে এই প্রশ্নগুলো কি আমাদের সমাধান আমরা করতে পারছি? পলিটিক্যাল সেটেলমেন্টের প্রশ্নটা ছিল ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস, শুধুমাত্র রাষ্ট্র কাঠামো না, ক্ষমতার যে কাঠামোগুলো আছে, 3টা বিভাগ আছে, এই বিভাগগুলোর পুনর্বিন্যাস। সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার সম্পদের পুনর্বিন্যাস, সম্পদের পুনর্বন্টন কেন জরুরি? আপনি শেরেবাংলায় বজলুল হককে দেখেন, উনি জমির পুনর্বন্টনের ব্যবস্থা করেছেন। এই জন্য এখানকার কৃষক, মজুর এবং যাদেরকে রায়ত বলতো, প্রজা বলতো একসময়, তারা পরবর্তীতে মিডল ক্লাস কম্পোজিশনে ঢুকতে পারছে। তারা পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে 71 এবং 71 হয়ে আজকে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে নিয়ে আসতে পারছে। একটা ঘটনা আপনি দেখেন এই সরকারের আমলে, যেটা যে আপনার এই ঘটনাটা ঘটছে সম্পদের পুনর্বন্টন না হলে যে ক্রাইসিস হবে, যেটা আমরা বদলাতে চাচ্ছিলাম। যারা বলেন যে বন্দোবস্ত, এই শব্দ বুঝি না, এবং যারা আসলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলের সাথে আঘাত করে ফেলেছেন, তাদের জন্য আমি একটু বলতে চাই। অন্তত আজকে আমি দেখতেছি অনেক ক্যামেরা, ভয়াবহ ক্যামেরা, হিউজ ক্যামেরা। তো আমার কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে সম্পদের পুনর্বিন্যাস। সম্পদ বলতে শুধুমাত্র অ্যাসেট না, টাকা পয়সা না, ল্যান্ড। আপনি আজকেও বাংলাদেশের ল্যান্ড হচ্ছে অনেক বড় কোয়েশ্চেন, কিন্তু ল্যান্ড কোয়েশ্চেন নিয়ে কোনো কাজ করা হয়নি। সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন হচ্ছে আপনার এখানে অলিগার্করা গত 15 বছর রেজিমকে সাপোর্ট করে গেছে। অলিগার্কদেরকে আপনি 2 পয়সারও কোনো রকম বাধা দিতে পারেন না। বড় আপনার আজকে পর্যন্ত রাষ্ট্রের যে পলিসি, ইভেন এই গণভোট, এই সনদ হয়ে যাওয়ার পরেও যে পলিসি থাকবে, সেটাই অলিগার্কদেরকে সাপোর্ট করে যাবে, অলিগার্কদের আরো বেশি টাকা বানানোর উপায় করে দিবে। আজকে যে অলিগার্করা বাংলাদেশের এই পুরো এনার্জি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে, সেই অলিগার্করা আজকে বাংলাদেশের সরকারের সাথে খুবই মানে কমফোর্টেবলি কাজ করতেছে। 3-4 জন ওই শেখ হাসিনার সাথে যারা ছিল, তাদেরকে ধরা ছাড়া কোনো অলিগার্কের গায়ে 1 পয়সারও আঘাত, একটা টোকাও দেওয়া হয়নি। বলে অলিগার্করা যখন রয়ে গেছে, ফোর্থ কোয়েশ্চেন যেটা আমরা বলতে চেয়েছিলাম যে কিসে পরিবর্তন আনতে হবে, তাহলে আপনি ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনলেন না, আপনি এটাকে ঝুলিয়ে রাখলেন পরবর্তী সংসদের জন্য, জানি না কি হবে। আপনি সম্পদ এবং ভূমির পুনর্বন্টন করলেন না, গেল। আপনি থার্ড যে কোয়েশ্চেনটা আমি বললাম, যে আপনি অলিগার্কদের কাছ থেকে টাকা জনগণের কাছে ফেরত আনার কোনো ব্যবস্থা আপনারা, অনেকবার আমরা বলেছি যে বিদেশ থেকে টাকা ফেরত আনেন, বিদেশের টাকা পরে রাখেন, দেশেই
যারা এই সম্পদকে কুক্ষিগত করছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেশেই তো অনেক অলিগার্করা লুকিয়ে আছে। দেশে অলিগার্কদের এই দালালরা বসে বসে মিডিয়া চালাচ্ছে, আপনার কালচার করে বেড়াচ্ছে, আপনার সকল প্রতিষ্ঠান করতেছে এবং এখন নতুন পুরাতন সব দলগুলোকে ফান্ডিং করতেছে। তো আপনি এদেরকে আপনি সরাইতে পারলেন না, অথবা এদেরকে ভাঙতে পারলেন না। সরানো তো সম্ভব না। ন্যাশনাল ক্যাপিটাল বলতে একটা জিনিস আছে, জাতীয় পুঁজি তো আপনি ধ্বংস করতে পারবেন না। এটাকে আপনার রিডিস্ট্রিবিউট করার কথা ছিল, আপনি থার্ডটাও পারলেন না। আপনি যদি চতুর্থ প্রশ্ন নতুন বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছি যদি বলি, যদি আমি এটা লিখেছি, আমি এটার দায়িত্ব নিয়ে বলতেছি। যারা এটা লিখে বিশ্বাস করে না এবং এটার সাথে বেইমানি করছে তারা তো বুঝতে পারবে না। ফোর্থ কোয়েশ্চেনটা কি? ফোর্থ কোয়েশ্চেনটা হচ্ছে আপনাকে এই যে মিডিয়া ইকোসিস্টেম, সিভিল সোসাইটি ইকোসিস্টেম, কালচারাল ইকোসিস্টেম, কালচারাল হেজুমনির কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাকে ডিল করার কথা ছিল। এরা শেখ হাসিনাকে জ্যান্ত রেখেছে, এরা শেখ হাসিনার আবে হায়াত ছিল, শেখ হাসিনার জন্য এরা আবে হায়াত ছিল। সেই জিনিসগুলোকে কি কোনো রকম আপনার ডিসমেন্টল করা গেছে? না। আপনি যদি বলেন, এবার বলেন যে ভাই আপনি তো মিডিয়ার দায়িত্ব ছিলেন, আপনি কি করলেন? এখানে অনেক মিডিয়ার লোকরা আছে। আমি নিজের দায়িত্ব জবাবদিহিতা দিতে বাধ্য জনগণের কাছে, কারণ জনগণ আমাকে ওখানে পাঠিয়েছে। আমার নিজের কোনো সক্ষমতা ছিল না। যতটুকু আমি আমার নিজের মানে বুদ্ধি সাহস দিয়ে যতটুকু এগোতে পেরেছি, কিন্তু অবশ্যই জনগণের রক্তের বিনিময়ে আমরা ওখানে গেছি। আমি জনগণের কাছে জবাবদিহি করতে পারবো না। আমি ওখান থেকে বলতেছি, আপনি যদি অলিগার্কদেরকে না ধরেন, আপনি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কাউকে না ধরেন, আপনি আজকে বলেন সচিব কয়জনকে আপনারা জেলে দিচ্ছেন? সচিবরা এখনো বাড়িধারা ডিওএইচএসে বসে আছে, ওরা রিল্যাক্সে জীবনযাপন করতেছে। আপনি গ্রেপ্তার করলেন, আপনার এই যে গ্রেপ্তারের পরবর্তী ছেড়ে পালিয়ে গেছে, এটা শুধুমাত্র আমরা তো শুধুমাত্র সমালোচনার জন্য কয়েকটা জিনিস আছে আমাদের, সেটাই আমরা করি। শুধু ক্যান্টনমেন্টে পালিয়ে যায়নি, বরং এর বাইরেও অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে অনেক লোক বেরিয়ে গেছে, এই দেশ থেকে পালিয়ে গেছে। অনেক সচিব, আমলা, যাদেরকে আমি যখন জনপ্রশাসন কমিটির সেক্রেটারি ছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেখানে চেষ্টা করেছি আওয়ামী লীগের এবং যারা ফেসিবাদের দালাল ছিল সেই সচিবদের বাদ দেওয়ার জন্য, কিন্তু আমরা বাদ দিতে পারিনি কেন, সেই জবাব আমি দিব। আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে, কারণ সিকিউরিটি কনসার্ন। কারণ আপনারা বলতে পারেন আপনার শুধু সিকিউরিটি কনসার্ন, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, বিকজ উই স্পোক দ্য ট্রুথ। এবং এই জন্য মন্ত্রণালয়ের শেষ 4 মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়। তো মিডিয়ার কথাতে আসে, তো মিডিয়াতে আপনি যদি মিডিয়াকে ইয়ে করতে বলেন, যদি আপনি বলেন মিডিয়াকে ভাই সামলানো, মিডিয়া সামলানোর জন্য আপনার অলিগার্ক সামলাইতে হবে, আপনার পুঁজিপতিদের সামলাইতে হবে, যারা মিডিয়াতে ইনভেস্ট করে তাদেরকে সামলাইতে হবে। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। যারা সরাসরি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে যাবে এবং বিভিন্ন বড় বড় এখন রাজনৈতিক দলের নেতাদের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনারও তো এই বাংলাদেশে থাকতে হবে, আপনাকেও তো এখানে এই এত শত্রু পরিবেষ্টিত, এত কম্প্রোমাইজিং এলিমেন্টের সামনে আপনি কোনো সাহসী ভূমিকা রাখা আপনার জন্য খুবই কঠিন। এবং আমি যতটুকু সাহস দেখাইতে যাব ততটুকুই বলা হবে যে উনি ব্যর্থ এই জন্যই, কারণ হচ্ছে যে এখানে যদি রাষ্ট্রের আরো অন্যান্য অঙ্গ যদি আমাকে সাপোর্ট না দেয়, যদি যাকে দালালি করার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে যদি হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে আবার দালালি করার সুযোগ পায়, এটা তো আমার দায় না। যারা অলিগার্করা যারা টাকা দিয়েছে তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন না, তাদেরকে বিচারে আওতায় আনলেন না, তারা এখনো ফান্ডিং করে যাচ্ছে এবং তারা ভুলের পর ভুল এবং মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, তাদেরকে আপনি ধরবেন না। এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ না, তথ্য মন্ত্রণালয়ের কাজ না। আমি শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব। বরং আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব। নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে? আমি বললাম তো, শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয়নি? কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক, পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক। 5-7টা নতুন মিডিয়া আসছে, আপনারা জানেন, যারা ছোট কাজ করতেছে, ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে, জুলাইয়ের পক্ষে, এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে। এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে
তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে। তো এই পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে পদার্পণের যে 4টা কথা বললাম, যে আপনার ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস লাগবে, সম্পদ এবং আপনার ভূমির পুনর্বিন্যাস লাগবে, আপনার এই যে ন্যাশনাল ক্যাপিটাল বা জাতীয় পুঁজি যাকে বলি আমরা, সেটার পুনর্বিন্যাস লাগবে। সেটার পুনর্বিন্যাসের ক্ষেত্রে অলিগার্ডদের অথবা দুর্নীতিবাজদের অথবা এখানকার যে সিস্টেমেটিক যে রিপ্রেশন আছে, এখানের সাথে জড়িত যে আমলারা আছে, তাদেরকে আপনাকে ধরতে হবে, ডিসম্যান্টেল করতে হবে। থার্ড যেটা বললাম, সিভিল সোসাইটি এবং কালচারাল যে সফট পাওয়ার আওয়ামী লীগের জন্য আবে হায়াত ছিল, সেই সফট পাওয়ারকে ডিসম্যান্টেল করতে হবে। এর কোনোটাই সম্ভব হয় না। ফলে রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নটা অথবা নতুন বন্দোবস্তের প্রশ্নটা আজকে মানুষের কাছে হাসির খোরাক। আজকে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, বক্তৃতা হয়, জোশিলা বক্তৃতা হয়, এই করে ফেলবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কিন্তু আমরা করতে পারি না। কেন করতে পারি না? কারণ পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব না, অথবা পুরাতন বন্দোবস্তের সাথে আতাত করে, পুরাতন বন্দোবস্তের কাছে সমর্পণ করে কোনো নতুন বন্দোবস্ত সম্ভব না। আমরা যদি সাহস করতে পারতাম, আমরা যদি যে সাহস আমাদের 5 আগস্টের আগের দিনও ছিল, সেই সাহসটা যদি আজকেও থাকতো, ইনক্লুডিং মাইসেলফ, তাহলে আমরা হচ্ছে যে নতুন বন্দোবস্ত করতে পারতাম। আমরা এতক্ষণে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস করে ফেলতাম। আমরা এটার জন্য সংসদ বসাইতাম না, নতুন রিফর্ম কি বলে, রিফর্ম অ্যাসেম্বলি আরো কি কি বলে, এগুলো করতে হইতো না, গণভোটের প্যারায় আমাদের যাইতে হইতো না, গণপরিষদেই বাস্তবতা ছিল। আমার এখন মনে পড়ে, একটু পরে আলী রায় স্যার কথা বলুন, আলী রায় স্যারকে যখন আমরা বলছিলাম, আমরা 3 জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, যে আপনি আসেন দেশে, সংবিধান পুনর্লিখিত হবে। ওই সময় আমি সংবিধান কমিশনের মেম্বার ছিলাম, ওখানে আমার বক্তব্য দেখবেন, আমরা বলছিলাম যে সংবিধান পুনর্লিখন হবে। সে পুনর্লিখন থেকে এখন সংবিধান যে বদলাবেন, এটা পুরোটা চলে গেছে আরেকটা গভর্নমেন্টের হাতে। এই যে ব্যাক স্লাইডিংটা হইল, এটাই হচ্ছে যে সমর্পণ করা পুরানো বন্দোবস্তের লোকদের কাছে। সেটা আমরা করতে পারি না। আজকে এখন আমরা বলতেছি যে গণভোট দেন, তারপরে আমরা কিছু একটা করব। সেই প্রমিস কি রাখা হবে, সেটা নিশ্চয়তা থাকবে। কারণ গণভোটের কোনো লিগাল, মানে আপনার লিগাল বলতে একটা হচ্ছে লিগাল আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল। আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, আপনার আছে লিগাল ভ্যালিডিটি। কোনটা প্রাধান্য পাবে? অবশ্যই কনস্টিটিউশন প্রাধান্য পাবে। তো এইরকম অনেকগুলো কোয়েশ্চেন আমরা বলার চেষ্টা করেছি, করার চেষ্টা করেছি। কোয়েশ্চেন করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নমেন্টে থাকা অবস্থায়। এখনো হচ্ছে না এরকম না, এখনো হচ্ছে, কিন্তু আমি আমার পজিশনে একা হইলেও দাঁড়িয়ে থাকতে চেয়েছি এবং আমি একা দাঁড়িয়ে আছি। রাজনৈতিকভাবে যে বক্তব্য পুরাতন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের ব্যাপারে, আমি মনে করি অনেকদিন পরে আমি আমার পজিশন ক্লিয়ার করতে পেরেছি। রাজনৈতিক যে কথাটা আমি বলবো, আমরা যারা এখানে অভ্যুত্থানের আগে এখানে এই যে রাষ্ট্রকল্প বলেন, গুরুবার আড্ডা বলেন, আরো এই যে সিনে যোগ ছিল আমার নিজের পত্রিকা, আরো অনেকগুলো কালচারাল অ্যাক্টিভিটিস বলেন, এর মাধ্যমে আমরা কি চেয়েছিলাম? যে একটা নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে, একটা প্রজন্ম রাজনৈতিকভাবে শিক্ষিত হবে এবং তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেবে। কিন্তু আমরা কখনোই এটা চাই নাই যে একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে গিয়ে ওনারা আঘাত করবেন, ওনারা সমর্থন করবেন। এটার জন্য আমরা এই রাষ্ট্রকল্প লাইব্রেরি করিনি, আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি করিনি, আমরা এনসিপি বা নাগরিক কমিটির সাথে কোনো মানে পলিসি সাপোর্ট আমরা এই জন্য দিইনি। আমরা দিয়েছি যে একটা শক্তি সম্ভাবনা আকারে বাংলাদেশের জনগণের সামনে থাকবে, যেটা থার্ড ফোর্স আকারে থাকবে, যেটা মানুষকে বলবে যে এই পুরাতন বন্দোবস্ত যারা চায় তাদের বাইরে আমরা আপনাদের ভয়েস হইতে চাই। আমরা আপনাদেরকে এই যে আপনারা যেই আন্ডার প্রিভিলেজ পজিশন আছেন সেখান থেকে তুলে আনতে চাই। আমরা আপনাদের সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি নিশ্চিত করতে চাই। আমরা এই ক্ষমতার কাঠামো এবং সম্পদ এবং ভূমির পুনর্বিন্যাস করতে চাই। আমরা এই অলিগার্কি এবং এখানকার যে পুরা কাঠামো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, এটাকে পুনর্গঠন করতে চাই। আমরা বাংলাদেশের সিভিল সোসাইটি এবং কালচারাল যেই হেজুমনিটা আছে সেটাকে ভেঙে দিতে চাই। সেই কাজটা আমি মনে করি অন্য এই সব রাজনৈতিক দল নেতাদের চাইতে ও শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালীভাবে এই কাজটা করতে পারছে। আজকে এই জন্য আমরা ওনাকে স্মরণ করি এবং ওনাকে আমাদের বলতে হয় ওনার কথা। কারণ একটা লোক শহীদ মানে
তার নামটা অনেক সুন্দর। শহীদ মানে হচ্ছে যিনি সাক্ষ্য দেন, আর হাদি মানে হচ্ছে যিনি হচ্ছে পথ দেখান। তো উনি পথ দেখাই গেছেন এই লড়াইয়ের জন্য, ডিসম্যান্টল করার লড়াইতে। আমি যদি যে সিস্টেম আমাকে রিপ্রেজেন্ট করছে হাসিনার নামে, সেই সিস্টেমের কাছে আত্মসমর্পণ করি, যে সিস্টেমের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো অপারেট করছে এবং গত 2 বছরে পদে পদে সংস্কার বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, বিচারের এবং বিভিন্ন তদন্ত কমিটিকে নিজেদের রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে যেই রাজনৈতিক দলগুলা, সেই দলগুলোর কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে আমাদের ওই যে ভূতের পায়ে হাঁটার মতো। ভূতে যেরকম পিছে পায়ে হাঁটে, আমরা এখন পিছে হাঁটতেছি। তো আজকে আর বেশি কিছু বলার নাই, শুধু অনুরোধ থাকবে বাংলাদেশের এখানে যারা আছে অনেক তরুণ ছাত্রদেরকে দেখতেছি, এই অনুরোধ থাকবে যে আমরা যে স্বপ্নটা নিয়ে শুরু করেছিলাম সেই স্বপ্নটা জাগিয়ে রাখে। আমি আমার ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে আমি আমার কাজ করে যাচ্ছি, চেষ্টা করতেছি। আমরা হয়তো কিছু একটা নতুন প্ল্যাটফর্ম করব বা কিছু একটা চেষ্টা করব, যে এখানেই আমরা সকলেই আমরা অন্তত এই আশাটা বাঁচিয়ে রাখতে চাই যে বিকল্প সম্ভব। আমরা এই বিকল্প আমরা বলে যদি আমরা আবার পুরাতন দলের কাছে দাসখত দিই, তাহলে আর বিকল্প আমরা থাকি না। মানুষ আমাদেরকে বিশ্বাস এই জন্যই করে নাই, করবে না। তো আমি অনুরোধ থাকবে রাষ্ট্রকল্প লাইব্রেরি বলেন, এরকমভাবে ক্যাম্পাসগুলোতে অন্তত বুদ্ধিবৃত্তিকভাবে এই একটা ইন্টিগ্রিটির সাথে আমরা যাতে ওই সোল সার্চিংটা করে যাই। যেহেতু লড়াইটা পিছিয়ে গেছে, ভূতের পায়ে হাঁটা ধরছে আমার কমরেডরা, তাহলে লড়াইটা আরো দীর্ঘ, এটা দেখাই যাচ্ছে। যেহেতু লড়াইটা দীর্ঘ, ফলে আমাদের এই প্রস্তুতি দরকার, আবার নতুনভাবে শেখা দরকার, বোঝা দরকার কোথায় আমরা ভুল করলাম, আমাদের ভুলগুলো সম্বন্ধে আমাদেরকে নিজেদেরকে আউটস্পোকেন হওয়া দরকার, নিজেদেরকে সব সময় জনগণের সামনে স্বচ্ছ রাখা দরকার, জবাবদিহি করা দরকার। নাহলে আমরা নতুন বন্দোবস্তের কথা বলাটা আমাদের সাজে না। তো এই কাজগুলো আমি মনে করি এখানে আপনারা যারা উপস্থিত আছেন তারা করবেন। রাজনৈতিক বক্তব্যবাজি, স্লোগানবাজি এগুলো অনেক চলবে, এগুলো দরকার আছে, একটা দেশে এগুলো চলে, এগুলো কালচার। কিন্তু এর বাইরেও আমরা যে কালচারটা চাইছিলাম অন্তঃসলীলা হয়ে, যে প্রত্যেকটা ছাত্র নাগরিকদের মধ্যে অন্তত বুঝ ব্যবস্থা যাতে গ্রো করে। অভ্যুত্থান আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে, আবার রাজনৈতিক দলগুলোর ভূমিকা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। এই যে খেলা, এই খেলায় আমাদেরকে কখন আমরা যাতে একবারে একটা বড় পুশ দিতে পারি, একটা সফল জায়গায় পৌঁছাইতে পারি, মানুষের স্বপ্নকে ধারণ করতে পারি। এবং আমি আবারও বলবো, অনেকে বলেন যে নতুন বন্দোবস্ত ব্যর্থ হয়েছে, এগুলো স্লোগান সর্বস্ব কথাবার্তা, স্লোগান সর্বস্ব কথাবার্তা না। এগুলোকে কেউ ধারণ করুক আর না করুক, কেউ লালন করুক আর না করুক, আমি করি এবং আমার কমরেডরা করে, যারা আমাদের সাথে লড়তে চায় লড়বে। তো আপনাদেরকে সবাইকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, আপনাদেরকে যারা এখানে উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।